কারখানার বিষাক্ত তরল বর্জ্যে প্রতিদিন দূষিত হচ্ছে রাজধানীর চারপাশের নদ নদী ও জলাধারগুলো। ফসল চাষাবাদ করলে ফসল মারা যায়, শারীরিক অবস্থা খারাপ। পানির কাছে আসলেই বোঝা যায় যে টিভি ব্যবহার করা হচ্ছে না। পরিবেশবিদরা বলছেন উন্নত প্রযুক্তিতে বর্জ্য শোধনাগার স্থাপন সম্ভব, বেশি খরচের অজুহাত সংশ্লিষ্টদের। প্রত্যেকদিন যে কেমিক্যাল কস্টিং হয়, এই কেমিক্যাল কস্টিং এর জন্য ওনারা মূলত ইটিপি চালাতে আগ্রহী না। একটা ওয়েস্ট ওয়াটারের জন্য শুধু ফিজিক্যাল আর কেমিক্যাল দরকার, অথবা ফিজিক্যাল আর বায়োলজিক্যাল দরকার। আমি যদি কোনো একটাকে বাদ দিতে পারি তাহলে কিন্তু 1/3 কস্ট এমনিতে কমে যাচ্ছে। কারখানাগুলোর বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে, মন্ত্রণালয়ের দায় সারা জবাব। যে সমস্ত ফ্যাক্টরিতে ইটিপি নাই সেগুলো আমরা পর্যায়ক্রমে বন্ধ করে দেব। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ের সঙ্গে আছি আমি সজল দাস এবং আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 71-এ মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিল শুনানি শেষ, চূড়ান্ত রায় 29 জুলাই। যুক্তরাজ্যে বসে ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী বঙ্গবন্ধু পরিবারের সদস্যের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছিল তারেক রহমান, সংসদে প্রধানমন্ত্রী। ব্রাজিল থেকে আনা গম নিয়ে ষড়যন্ত্র করছে একটি বিশেষ রাজনৈতিক মহল, সংসদে খাদ্যমন্ত্রী। আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করবে সংসদীয় কমিটি। অভিজিৎকে হত্যা করেছে উগ্রবাদী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম, নিশ্চিত করল ডিবি। জড়িত 7 জনকে শনাক্ত। এবং ব্যাটিং ব্যর্থতায় টি-20 সিরিজ হারল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 2টি ওয়ানডের জন্য দল ঘোষণা, ফিরলেন মাহমুদুল্লাহ ও বিজয়। একাত্তরে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিল আবেদনের ওপর আগামী 29 জুলাই রায় দেবেন আপিল বিভাগ। মঙ্গলবার উভয় পক্ষের শুনানি শেষে প্রধান বিচারপতি এস.কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ এই রায়ের দিন ধার্য করেন। রাষ্ট্রপক্ষের প্রত্যাশা তার মৃত্যুদণ্ড বহাল থাকবে। অন্যদিকে আসামি পক্ষ মনে করে আপিলে খালাস পাবেন সালাউদ্দিন কাদের। আফজাল হোসেনের রিপোর্ট। 71-এর মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী 2013 সালের 29 অক্টোবর খালাস চেয়ে সুপ্রিম কোর্টে আপিল করেন। এর প্রায় 2 বছর পর গত 16 জুন আপিলের উপর উভয় পক্ষের শুনানি শুরু হয়। 13 কার্যদিবস শুনানি শেষে পঞ্চম কোনো মামলা হিসাবে আগামী 29 জুলাই রায়ের দিন ধার্য করেন আপিল বিভাগ। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের প্রত্যাশা আপিলের রায়েও সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডের সাজা বহাল থাকবে। সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী বলেছেন তাকে যাতে মৃত্যুদণ্ড থেকে মুক্তি দেওয়া হয় এবং এই দণ্ডটা যাতে কমানো হয়। যে 4টি ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং এই সমস্ত হত্যাকাণ্ডে কোনো জায়গায় 1 জন, কোনো জায়গায় 60-70 জন, কোনো জায়গায় তার চেয়ে বেশি লোক মারা গেছে। এরকম মারা যাওয়ার পরিপ্রেক্ষিতে যদি তাকে দণ্ড মওকুফ করে দেওয়া হয় সেটা খুবই আইনগতভাবে সঠিক হবে না। তবে আসামি পক্ষের আইনজীবীর দাবি 1971 সালের 29 মার্চ থেকে 1974 সালের এপ্রিল পর্যন্ত সাকা চৌধুরী দেশে ছিলেন না। আপিল বিভাগ এসব দিক বিবেচনা নিয়ে তার মক্কেলকে খালাস দেবেন বলেও মনে করেন তারা। আমরা 29 মার্চের পরে ঢাকায় ছিলাম না এবং যে সাক্ষীগুলো সাক্ষী দিয়েছে বেশিরভাগই শোনা সাক্ষী। আমাদের ডিফেন্স লয়ার জেরা করেছে, তার প্রমাণ হয়েছে তারা ঘটনা না জেনে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে মামলাগুলো করেছে। সালাউদ্দিন কাদের চৌধুরী যে কথা বলছেন যে উনি দেশে ছিলেন না, এটা সর্বৈব গ্রহণযোগ্য না, এটা মিথ্যা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে মহান মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রামের রাউজানের বিভিন্ন এলাকায় হত্যা, গণহত্যার দায়ে 2013 সালের 1 অক্টোবর ফাঁসির আদেশ দেন ট্রাইব্যুনাল 2। এ মামলার শুনানি শেষে রায় ফাঁসের ঘটনা ঘটে এবং জড়িত থাকার অভিযোগে সাকার আইনজীবী বর্তমানে কারাগারে আছেন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয় নিয়ে বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিকী যাতে ব্রিটিশ পার্লামেন্টে সদস্য নির্বাচিত হতে না পারে সে চেষ্টা চালিয়েছেন।
দুপুরে 10ম জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশনে কার্যপ্রণালী বিধির 147 ধারায় আলোচনার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অভিযোগ করেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশি বংশোদ্ভূত 3 নারীর নির্বাচিত হওয়া দেশের জন্য গৌরবের। রাজনৈতিক আশ্রয় নিয়ে খালেদা জিয়ার ছেলে ওখানে সব রকমের চেষ্টা করেছে যে টিউলিপ যেন জিতে না, এমনকি ভোটারদের উপর লোক পাঠিয়ে হামলা পর্যন্ত করিয়েছে। মানে এত জঘন্য কাজ করেছে এবং তার নানা ধরনের অপপ্রচার, নানা কথা, অনেক কিছু, অনেক বাধা দেওয়ার চেষ্টা করেছে। বাংলাদেশের একটি মেয়ে নির্বাচন করছে, অথচ এরা তো আসলে বাংলাদেশ বা স্বাধীন বাংলাদেশে বিশ্বাস করে না। কাজী সেই শত বাধা অতিক্রম করেও টিউলিপ জয়লাভ করেছে। আজকে সেই ব্রিটিশ পার্লামেন্টে বাঙালি সদস্য নির্বাচিত এবং আমাদের 3 কন্যা টিউলিপ সিদ্দিকী, রওশনারা এবং রূপা হক, তারা বাংলাদেশের জন্য গৌরব এনেছে, বাংলাদেশের মানুষের মুখ উজ্জ্বল করেছে। নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম অভিজিৎ রায়কে হত্যা করেছে বলে নিশ্চিত হয়েছে গোয়েন্দা পুলিশ। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত 7 জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম। তবে শনাক্ত হওয়াদের অবস্থান এখনও নিশ্চিত হতে পারেনি গোয়েন্দা পুলিশ। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। 26শে ফেব্রুয়ারি রাতে বইমেলা থেকে ফেরার পথে কুপিয়ে হত্যা করা হয় লেখক ব্লগার অভিজিৎ রায়কে। এ সময় গুরুতর আহত হন তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যা। মামলার তদন্তে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে সহায়তা করতে দেশে আসে মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন FBI এর প্রতিনিধি দল। হত্যাকাণ্ডের প্রায় 5 মাস পর গোয়েন্দা কর্মকর্তা বললেন, আনসারুল্লাহ বাংলা টিম অভিজিৎ রায়কে হত্যা করেছে বলে নিশ্চিত হয়েছেন তারা। হত্যাকারীদের সবাই আধুনিক শিক্ষায় শিক্ষিত বলেও জানান গোয়েন্দা কর্মকর্তা। এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত 7 জনকে আমরা চিহ্নিত করতে পেরেছি। তো এই 7 জনের সম্পর্কে আমরা নিশ্চিত হয়েছি যে তারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং আমরা আশাবাদী যে তারা গ্রেপ্তার হলে বাকি যতটুকু নিশ্চিত হওয়া প্রয়োজন সেটাও আমরা হতে পারবো। গোয়েন্দা কর্মকর্তা জানান, অভিজিৎ হত্যার অভিযোগে এর আগে গ্রেপ্তার শফিউর রহমান ফারাবী হত্যার সঙ্গে সরাসরি জড়িত না থাকলেও হত্যাকাণ্ড সংগঠনে প্ররোচনা দিয়েছিল। শফিউর রহমান ফারাবী যেহেতু এই ঘটনাটির ক্ষেত্রে ইন্ধন দিয়েছে, এইভাবে প্রকাশ্যে মানে ফেসবুকের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাকে তার এই বক্তব্য শুনেই অনুপ্রাণিত হয়ে এই হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে বলে আমরা মনে করছি। অভিজিৎ হত্যাকাণ্ডের পর ঢাকায় ওয়াশিকুর এবং সিলেটে অনন্ত বিজয় দাস হত্যার পেছনেও আনসারুল্লাহ বাংলা টিম জড়িত থাকতে পারে বলে ধারণা গোয়েন্দাদের। যে কোনো একজন। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। সৈয়দ আশরাফুল ইসলামকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে কয়েকটি গণমাধ্যমে যে খবর প্রচার হয়েছে সে সম্পর্কে মন্ত্রিপরিষদ বিভাগে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া। বিকেলে সচিবালয়ে সাংবাদিকরা জানতে চাইলে তিনি একথা বলেন। আপনাদের সঙ্গে শেয়ার করার মতো ইনফরমেশন আমার কাছে নাই। তো সকাল থেকে দেখা হচ্ছে কি রাজনৈতিকভাবে দেওয়া হবে, কি হচ্ছে? আমি এখন পর্যন্ত কিছু জানি না। একটি বিশেষ রাজনৈতিক মহল ও কিছু গণমাধ্যম ব্রাজিল থেকে আমদানি করা গম নিয়ে ইস্যু সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে সংসদ অধিবেশনে এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এ সময় মন্ত্রী বলেন, এই গম কেউ পরীক্ষা করতে চাইলে খাদ্য মন্ত্রণালয় সহযোগিতা করবে। তিনি সংসদে আবারও দাবি করেন, ব্রাজিল থেকে আমদানি করা গম খাওয়ার উপযোগী। আমাকে নিয়ে যে সমস্ত কথাবার্তা, যে সমস্ত পরীক্ষা রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত কথাবার্তা বেরোচ্ছে, বেগম খালেদা জিয়া পর্যন্ত এটাকে একটি ইস্যু তৈরি করছেন। আজকে দেখবেন পত্রিকাগুলো কিন্তু বলছে এটা নিম্নমানের, পত্রিকাগুলো পড়ার চেষ্টা করছে, কিন্তু এটা তো ল্যাবরেটরি টেস্টে প্রমাণিত যে এটা যেই বিনির্দেশ অনুযায়ী আমরা এনেছি সেই বিনির্দেশ অনুযায়ী গমটা সাপ্লাই হয়েছে, এসেছে বাংলাদেশে এটা, এবং খাওয়ার উপযোগী। দেখতে গমটা দেখতে আসলে খারাপ, ব্রাজিলের গমটা দেখতে কেউ পছন্দ করবে না, উপর দিয়ে দেখতে পছন্দ করবে না, কিন্তু গুণগত মান তো ঠিক আছে। যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি এই গমের নমুনা নিয়ে তারা পরীক্ষা করতে চান, সহযোগে পরীক্ষা করতে না, আমি তাদেরকে সাহায্য করব। পুলিশের কাছ থেকে বা বিডিআরের কাছ থেকে এই পচা গম পেয়ে মানুষ অসুস্থ হয়ে পড়ছে, মরে যাচ্ছে, আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, এরকম কথাবার্তা কোনো চিঠিপত্র আজ পর্যন্ত আমি আমার স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি জিজ্ঞেস করছি, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন না এরকম চিঠি কোনো আমাদের কাছে আসে নাই। এক শ্রেণীর পত্রিকা এবং বিশেষ রাজনৈতিক দলগুলো উদ্দেশ্য প্রণীতভাবে এই সমস্ত অসত্য
খবর পরিবেশন করছে। এদিকে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুল ওয়াদুদ বলেছেন, গমের বিষয়ে সিদ্ধান্ত নিতে আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করবেন তারা। দুপুরে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে তিনি ব্রিফিংয়ে একথা জানান। তিনি আরো বলেন, বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটের সব ধরনের পরীক্ষায় ব্রাজিলের গম খাওয়ার উপযোগী বলে খাদ্য মন্ত্রণালয় তাদের জানিয়েছে। বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট থেকে টেস্ট করেছে, সে রেজাল্ট আমাদের যে প্রোটিনের মাত্রা সেটি 10 চাই আমরা, আছে 11, 11.5, আর আরও যেগুলো আছে এই কি বলে প্যারামিটার, সে প্যারামিটারগুলো সব ঠিক আছে। সায়েন্স ল্যাবরেটরিতে তারা টেস্ট করিয়েছে, আমাদেরকে তথ্য দিল, বলল যে আমরা এগুলো সমস্ত মাননীয় কোর্টের সাথে আমরা সাবমিট করেছি এবং কোর্টও নাকি একটা ইনস্ট্রাকশন দিয়েছে বাদীর আবেদনের প্রেক্ষিতে, বাদী নিজে নাকি টেস্ট করবে। কোর্ট আবেদনটা দিয়েছে 8 তারিখে, সেই টেস্টটা বোধহয় বাদী করবে। তো বাদী করলে কোর্টে দিলে কোর্ট যে ফলাফল দিবে তারপরেই আমাদের আমরা সেই সিদ্ধান্ত তো আমাদের মানতেই হবে, কোর্ট পুঙ্খানুপুঙ্খ বিচার করে দিবে। তবে মন্ত্রণালয়ের তরফ থেকে যেটা বলেছে সেটি হলো তারা যথাযথ নিয়ম পরিপালন করে তারা সঠিক মানের গম, মানুষ্য খাদ্য হিসাবে গ্রহণযোগ্য করা যে গম, সেই গমই তারা ইম্পোর্ট করেছে। রাত 11টার সময় আরো থাকছে, সাবান কিনে সোনার লকেট জেতার প্রতারণামূলক বিজ্ঞাপন বন্ধে ইউনিলিভারকে হাইকোর্টের নির্দেশ, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও এমডির বিরুদ্ধে রুল জারি। এবং একাদশ শ্রেণীতে ভর্তির দ্বিতীয় দফার তালিকায় নিজের নাম না থাকায় চরম ভোগান্তিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা, ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় অভিভাবকরা। মেগা এবারে বাজারে নিয়ে এসছে মেগা ফ্লোরো স্কেল ডাবল মনিটরিং এর মাধ্যমে আপনার ওজন মনিটরিং সম্ভব। জাতীয় সংসদের আয়োজনে ইফতার পার্টিতে অংশ নেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে এই ইফতার পার্টির আয়োজন করা হয়। জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী ছাড়াও ইফতার পার্টিতে যোগ দেন সংসদের ডেপুটি স্পিকার, বিরোধী দলীয় নেতা, সংসদ সদস্য এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। ইফতার মাহফিলে উপস্থিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এর আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। স্বাধীনতার স্বপ্ন দিন দিন ধূলিসাৎ হয়ে যাচ্ছে বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, ক্ষমতায় টিকে থাকার জন্য যারা গণতন্ত্র বিসর্জন দেয় তারা স্বাধীনতার পক্ষের শক্তি হতে পারে না। রাজধানীতে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত ইফতার পার্টিতে তিনি একথা বলেন। এ সময় তিনি আরো বলেন, গণতন্ত্র না থাকার কারণে অর্থনীতি, সমাজনীতি সহ দেশের সর্বত্রই ধস নেমেছে। দেশে যখন গণতন্ত্র থাকে না তখন সে দেশে ধস নামে, আজকে কিন্তু বাংলাদেশে তাই হচ্ছে। এই ধস শুধু মূল্যবোধের ধস নয়, এই ধস কিন্তু সেখান থেকে প্রসারিত হচ্ছে অর্থনীতিতে এবং সমাজনীতিতে। যারা গণতন্ত্রকে বিসর্জন দেয় তারা কোনোদিন স্বাধীনতার পক্ষে শক্তি হতে পারে না, কেননা বাংলাদেশের স্বাধীনতার ভিত্তি প্রতিষ্ঠিত হয়েছিল গণতন্ত্রের। রাজধানীর উত্তরা থেকে আন্তর্জাতিক নারী পাচারকারী চক্রের 3 নারী সহ 5 জনকে আটক করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে শতাধিক ভুয়া পাসপোর্ট সহ 9 জন নারীকে উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে উত্তরার বিভিন্ন স্থানে অভিযান চালায় র্যাব 2। র্যাব জানায়, জনশক্তি রপ্তানির সাথে সম্পৃক্ততা নেই এমন লাইসেন্সবিহীন একটি প্রতিষ্ঠান দালালদের মাধ্যমে নারী শ্রমিক সংগ্রহ করত। এছাড়া সরকারি উদ্যোগে সম্প্রতি সৌদি আরবে নারী শ্রমিক পাঠানোর প্রক্রিয়াকে প্রলোভন হিসাবে ব্যবহার করে অসচেতন এবং প্রান্তিক জনগোষ্ঠীর কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছিল এ চক্র। পুরো চক্রটি ধরতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়। তুরাগ থানার কামারপাড়াতে একটি ফ্ল্যাট ছিল, ফ্ল্যাট থেকে 9 জন ভিকটিমকে উদ্ধার করা হয় এবং সেখান থেকে পাচারের সঙ্গে সংশ্লিষ্ট একজনকে, এবং উত্তরা 10 নম্বর সেক্টর থেকে একটি অফিস থেকে সর্বমোট 4 জনকে আটক করা হয়। আল আতিফ বিডি লিমিটেড একটি ফার্ম, বেসিক্যালি এই ফার্মটির জনশক্তি রপ্তানির সঙ্গে এর কোনো সম্পৃক্ততা নাই, তার কোনো উপযুক্ত এবং কোনো লাইসেন্স কোম্পানিটি দেখাতে পারেনি। আমরা যাদেরকে আটক করেছি তাদের সবাইকে আসলে সৌদি আরবে
চাকরি দেওয়ার প্রলোভন দিয়ে এখানে জমায়েত করা হয়েছিল। সরকারি নানা পরিকল্পনা আর হুঁশিয়ারির পরও কলকারখানার বিষাক্ত তরল বর্জ্যে দূষিত হচ্ছে রাজধানীর চারপাশের নদ নদী ও জলাধারগুলো। এতে পরিবেশ দূষণের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নানা রোগ ব্যাধি। অথচ নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তরল বর্জ্য শোধনাগার স্থাপন করেনি অধিকাংশ কলকারখানা। আবার যারা স্থাপন করেছেন বেশি খরচের অজুহাতে তাদের অনেককেই বন্ধ রাখছেন শোধনাগার। বিস্তারিত জাফর সাদিকের রিপোর্টে। রাজধানীর শ্যামপুর কদমতলী এলাকা, এখানে প্রায় 70টি ছোট বড় ডাইং কারখানা আছে। বেশিরভাগ কারখানাতেই নেই তরল বর্জ্য পরিশোধনাগার, ফলে এসব কারখানার বিষাক্ত বর্জ্য ড্রেন হয়ে গিয়ে মিশছে বুড়িগঙ্গার পানিতে। একই চিত্র রাজধানীর পাশের ঢাকা ইপিজেড এলাকায়। উচ্চ মর্যাদাপূর্ণ শিল্প এলাকা হিসেবে এখানে প্রতিটি কারখানাতেই থাকার কথা বর্জ্য শোধনাগার, অথচ ইপিজেডের পেছনের এই খালটি দিয়ে দিনে দুপুরেই ফেলা হয় বিষাক্ত তরল। ফসল চাষাবাদ করলে ফসল মারা যায়, শারীরিক অবস্থা খারাপ, বিভিন্ন রোগ ধরে। পানির কাছে আসলেই বোঝা যায় যে টিভি ব্যবহার করা হচ্ছে না। দিনে যেমন দুর্গন্ধ, সন্ধ্যার পরে আরো বেড়ে যায়। শিল্প সংশ্লিষ্টরা বর্জ্য শোধনাগার স্থাপনে অধিক খরচের অজুহাত দেখালেও পরিবেশবিদরা বলছেন উন্নত প্রযুক্তি ব্যবহার করে কম খরচেও বর্জ্য শোধন করা সম্ভব। প্রত্যেকদিন যে কেমিক্যাল কস্টিং হয়, এই কেমিক্যাল কস্টিং এর জন্য ওনারা মূলত ইটিপি চালাতে আগ্রহী না। একটা ওয়েস্ট ওয়াটারের জন্য শুধু ফিজিক্যাল আর কেমিক্যাল দরকার, অথবা ফিজিক্যাল আর বায়োলজিক্যাল দরকার। আমি যদি কোনো একটাকে বাদ দিতে পারি তাহলে কিন্তু 1/3 কস্ট এমনিতে কমে যাচ্ছে, এবং রেগুলার যে রানিং কস্ট সেটাও কিন্তু কমে যাবে। আর পরিবেশ মন্ত্রণালয়ের দাবি, বর্জ্য শোধনাগারবিহীন কারখানাগুলোর বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। ইটিপি ছাড়া কোনো ফ্যাক্টরি আমরা চলতে দেব না, এবং যে সমস্ত ফ্যাক্টরিতে ইটিপি নাই সেগুলো আমরা পর্যায়ক্রমে আমরা বন্ধ করে দেব। আমাদের এই অভিযান চলবে। ঢাকার চারপাশের নদীগুলো বাঁচাতে প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা ছিল পরিশোধন ছাড়া কলকারখানার বিষাক্ত বর্জ্য নদীতে ফেলা বন্ধ করা হবে। এরপর বহু পানি গড়িয়েছে বুড়িগঙ্গা, বংশী, তুরাগ আর শীতলক্ষায়। কিন্তু অবস্থা যা ছিল তাই আছে। সংশ্লিষ্টরা মনে করছেন দূষণ বন্ধ করে নদী বাঁচাতে যা করার তা করতে হবে খুব দ্রুতই। জাফর সাদিক, সময় সংবাদ, ঢাকা। পল্লী অবকাঠামো উন্নয়নে 5 বছরে 284 জন সংসদ সদস্যের প্রত্যেককে 20 কোটি টাকা করে বরাদ্দ দেবে সরকার। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সভায় 10.5 কোটি টাকা ব্যয়ে 8টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সভা শেষে পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান। প্রকল্পগুলোর মধ্যে পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে 6,073 কোটি 44 লাখ টাকা। প্রকল্পের আওতায় পুলিশের 19টি ইউনিটে অস্ত্রাগার নির্মাণ, উপজেলা ও ইউনিয়ন সড়কে সেতু নির্মাণ, বিজেপির উন্নয়নে 2টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এছাড়াও মে মাসের তুলনায় জুনে দেশে সার্বিক মূল্যস্ফীতি 0.06% বেড়েছে বলেও জানান পরিকল্পনা মন্ত্রী। জুনে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 6.25%। বাণিজ্য ঘাটতি কমাতে ভারত বাংলাদেশকে 2টি পণ্য ছাড়া সব ধরনের পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার দিয়েছে বলে সংসদে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। সকালে 10ম জাতীয় সংসদের 6ষ্ঠ অধিবেশনে এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। এ সময় তিনি বলেন, ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি খুব তাড়াতাড়ি দূর হবে না, তবে ট্যারিফ ও নন ট্যারিফ বাধা দূর করার চেষ্টা চলছে। ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি রয়েছে। ভারত আমাদেরকে তামাক এবং মদ ছাড়া সকল পণ্যের উপরে শুল্কমুক্ত প্রবেশাধিকার দিয়েছে। খুব তাড়াতাড়ি আমাদের এই যে বৈষম্য দূর হবে এটা সম্ভব না, কারণ ভারত আমাদের ইকোনমিকে কোনো কোনো ক্ষেত্রে সাপ্লিমেন্ট করে। সেই জন্য এই বৈষম্যটা কোনো ক্ষতি করে না, বরং আমাদের লাভ হয়। যে সমস্ত ট্যারিফ নন ট্যারিফ বাধা আছে সেগুলো ইতিমধ্যে আমরা দূর করেছি, এবং তারপরেও যেগুলো আছে আলোচনার মাধ্যমে আমরা সেগুলি দূর করব, এবং আমরা বরং আমাদের দেশের রপ্তানিকারকদেরকে অনুরোধ করব যাতে ভারতে আমাদের পণ্য বেশি করে রপ্তানি করে। লাক্স কিনে জিতে নিতে পারেন সোনার লকেট। লাক্স সাবানের এমন প্রতারণামূলক বিজ্ঞাপনের প্রচার বন্ধে ইউনিলিভারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
প্রলোভন দেখানোর অভিযোগে টেলিভিশন, রেডিও ও সংবাদপত্রে এই বিজ্ঞাপনটি প্রচার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক, ডিএমপি কমিশনার, গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং ইউনিলিভারের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে রুল জারি করা হয়। তাদের বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা নেওয়া হবে না রুলে তা জানতে চাওয়া হয়েছে। আগামী 4 সপ্তাহের মধ্যে আদালতকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। এর আগে এ ধরনের বিজ্ঞাপন প্রচার বন্ধের নির্দেশ চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল মতিন রোববার এই রিট আবেদন করেন। দ্বিতীয় দফায় ভর্তির তালিকায় নিজের নাম না থাকা, নতুন কলেজে মাইগ্রেশন করা শিক্ষার্থীদের নির্ধারিত কলেজ কর্তৃপক্ষ ভর্তি নিতে অস্বীকৃতি জানানো এবং মাইগ্রেশনের পর ভর্তি ফি ফেরত দেওয়া সহ বিভিন্ন সমস্যায় ভোগান্তিতে পড়েন ভর্তির অপেক্ষায় থাকা শিক্ষার্থী এবং অভিভাবকরা। তারা বলেন, ভালো বা প্রত্যাশিত কলেজে ভর্তির এই ভোগান্তি শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তায় ফেলেছে। সেলিয়া সুলতানার রিপোর্ট। সোমবার সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত একাদশ শ্রেণীতে ভর্তির দ্বিতীয় দফার ভর্তির তালিকা প্রকাশের পর মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আসতে দেখা যায়। প্রত্যাশিত কলেজে ভর্তি হতে পেরে নিজেদের আনন্দ প্রকাশের সাথে সাথে পুরনো কলেজ থেকে মাইগ্রেট করার শিক্ষার্থীরা জানান ভোগান্তির কথা। ফার্স্ট যে চয়েস পেয়েছিলাম উদয়ন কলেজে পেয়েছি, তারপরে মাইগ্রেশন করার পরে এই কলেজে চান্স পেয়েছি। যে কলেজগুলোতে ভর্তি হয়েছি সেই কলেজগুলোতে যে টাকাগুলো নিছে সেশন ফি হিসাবে সেই টাকাগুলো তারা ফেরত দিতে যাচ্ছে। এদিকে ভর্তির তালিকা প্রকাশের পর মঙ্গলবার সকালে বিভিন্ন অভিযোগ নিয়ে ঢাকা শিক্ষা বোর্ড অফিসে ভিড় করেন শিক্ষার্থীরা। তবে পরপর দুবার তালিকায় নাম না থাকায় ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত এসব শিক্ষার্থী এবং অভিভাবকরা। এ+ পেয়েছি, কিন্তু ফার্স্ট মেরিট লিস্টে আমার নাম আসেনি, এমনকি সেকেন্ড মেরিট লিস্টে আমার নাম আসেনি। আমার পয়েন্ট জিপিএ 5 পাওয়ার পর কোনো কলেজে আসেনি। বাচ্চা যেখানে ভর্তি হয়েছে এটা একটা প্রাইভেট কলেজ, আমার তো সামর্থ্য নাই। ভর্তি হয়েছি কিন্তু আমার ওখানে গ্রুপটা মানবিক শাখা আসছে আর কি, কিন্তু আমি বিজ্ঞান শাখার ছাত্রী। অন্যদিকে কলেজ পরিবর্তনের আবেদনের প্রেক্ষিতে যেসব শিক্ষার্থীদের নতুন কলেজে ভর্তির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, নির্ধারিত কলেজ কর্তৃপক্ষ তাদের ভর্তি নিতে অস্বীকৃতি জানানো আরেকটি নতুন অনিশ্চয়তার জন্ম দিচ্ছে শিক্ষার্থীদের জীবনে। সেকেন্ড টাইমও আমাদের ভর্তিটা বাতিল হয়ে যায়, দেন আমরা কোন কলেজে যাব? আর কোন ভালো কলেজের সিট তখন আর খালি থাকবে না। ভালো কলেজগুলো তো ব্লক হয়ে যাচ্ছে, আর তারপরে আমরা যে কলেজে ভর্তি হয়েছি সেখানেও তো আমাদের ভর্তি বাতিল অলরেডি। ওরা বলছে যে ওদের সিট নেই, যদি সিট নাই দিয়ে থাকে তাহলে কিভাবে আমাদের বোর্ড থেকে এই কলেজটা আসলো? তবে সব জটিলতা নিরসন করে একটি সুস্থ পরিবেশে শিক্ষার্থীরা নিজেদের শিক্ষা জীবন শুরু করতে পারবে, এমনটাই প্রত্যাশা অভিভাবকদের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি সংক্রান্ত রুলের শুনানি শেষে আগামীকাল রায়ের দিন ধার্য করেছেন হাইকোর্ট। দুপুরে বিচারপতি ফারাহ মাহবুব চৌধুরী ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ উভয় পক্ষের শুনানি শেষে রায়ের দিন ধার্য করেন। এর আগে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা বাতিল করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নেওয়ার সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট। দীর্ঘ শুনানি শেষে আজ আদালত এই রায়ের দিন ধার্য করেন। একাত্তরের মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত কিশোরগঞ্জের মুসলেম উদ্দিন প্রধানকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাতে নিকলি উপজেলার কামারহাটি থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কামারহাটি গ্রামের নিজ বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় মুসলেম উদ্দিন প্রধানকে গ্রেফতার করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাজির করার জন্য বিকেলে তাকে ঢাকায় পাঠান সদর মডেল থানা পুলিশ। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় কিশোরগঞ্জে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায়ে মুসলেম উদ্দিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ভূমধ্যসাগরে মানব পাচারকারীরা শুধু অবৈধ অভিবাসীদের নয়, আইএস জঙ্গিদেরও ইউরোপে পৌঁছে দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইউরোপীয় ইউনিয়নের জুডিশিয়াল কোঅপারেশন এজেন্সি ইউরোজাস্টের পরিচালক মিশেল কনিন্স। সোমবার বার্তা সংস্থা এপিকে তিনি জানান, ভূমধ্যসাগরের মানব পাচারের সঙ্গে আইএসের মতো জঙ্গি গোষ্ঠীদের অর্থায়ন প্রক্রিয়া জড়িত। মিশেল আরও বলেন, মানব পাচার সংকট আরও ভয়াবহ পরিস্থিতির দিকে মোড় নিতে পারে। মিশেল অভিযোগ করেন, এসব মানব পাচারকারীর সাথে আইএস জঙ্গিদের যোগাযোগ থাকতে পারে। ইউরোপের দেশগুলোকে এই সংকট সমাধানে আরও বেশি কার্যকর ভূমিকা রাখতে হবে বলেও জানান তিনি।
The group became known as the Islamic State in Iraq under the leadership. বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা টি-20 সিরিজ প্রসঙ্গ। আবারও ব্যর্থ টাইগার ব্যাটসম্যানরা, যে কারণে আবারও হার বাংলাদেশের। সিরিজের শেষ টি-20তে স্বাগতিকদের 31 রানে হারিয়ে 2-0 সিরিজ জিতে নিল অতিথি দক্ষিণ আফ্রিকা। এর আগে প্রথমে ব্যাট করে 4 উইকেটে 169 রান করে প্রোটিয়ারা। জবাবে 138 রানে থামে বাংলাদেশের ইনিংস। অভিষেকে ম্যাচ সেরা হয়েছেন এডি লি, আর সিরিজ সেরা অতিথিদের অধিনায়ক ফাফ ডু প্লেসি। মিরপুরে টসে জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করেন প্রোটিয়াদের দুই ওপেনার ডিকক ও ডিভিলিয়ার্স। 10 ওভারে স্কোরবোর্ডে 95 রান তুলে সর্বোচ্চ ব্যক্তিগত 44 রান করে আউট হন ডিকক। এরপর 5 বলের ব্যবধানে ডিভিলিয়ার্স 40 ও ডুমিনি আউট হন 6 রানে। শেষের দিকে মিলারের 30, রৌশোর 19 ও অধিনায়ক ডু প্লেসির 16 রানে স্বাগতিকদের 170 রানের টার্গেট দেয় আফ্রিকা। জবাব দিতে নেমে ভালোই শুরু করেন টাইগার দুই ওপেনার তামিম ও সৌম্য সরকার। দলীয় 46 রানে 13 করে তামিম আউট হলেও সৌম্যর ব্যাটে আশার আলো দেখে বাংলাদেশ। কিন্তু দারুণ আক্রমণাত্মক খেলায় সৌম্য ব্যক্তিগত 37 রানে আউট হওয়ার পর সাকিব, মুশফিক, সাব্বির ও নাসিররা দ্রুত ফেরেন সাজঘরে। 82 রানে 6 উইকেট হারালে ম্যাচ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। শেষের দিকে অভিষিক্ত রনি তালুকদারের 21 ও অধিনায়ক মাশরাফির 17 রান হারের ব্যবধান কিছুটা কমায় মাত্র। 4 বল বাকি থাকতে 138 রানে গুটিয়ে যায় টাইগাররা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম 2 ওয়ানডের জন্য 14 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন মাহমুদুল্লাহ রিয়াদ ও এনামুল হক বিজয়। এছাড়াও প্রায় 1 বছর পর ওয়ানডে দলে ডাক পেয়েছেন সোহাগ গাজী। তবে ইনজুরির কারণে বাদ পড়েছেন পেসার তাসকিন আহমেদ। এছাড়া মুমিনুল হক ও রনি তালুকদার জায়গা পাননি ওয়ানডে দলে। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে আঙুলে চোট পান বাংলাদেশের বিশ্বকাপ নায়ক মাহমুদুল্লাহ রিয়াদ, যার জন্য ভারতের বিপক্ষে পুরো সিরিজ ও প্রোটিয়াদের বিপক্ষে টি-20 সিরিজ খেলতে না পারলেও পুরোপুরি ফিট হয়ে জায়গা করে নিয়েছেন ওয়ানডে দল। অন্যদিকে বিশ্বকাপে কাঁধে চোট পাওয়ার পর পাকিস্তান সিরিজ মিস করলেও ভারত সিরিজে জায়গা হয়নি বিজয়ের। তবে ঘরোয়া ক্রিকেটের আসর বিসিএলে দারুণ পারফর্ম করেই আবারও দলে ফিরেছেন তিনি। আর অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে নিষিদ্ধ হবার পর প্রায় 1 বছর পর ওয়ানডে দলে ডাক পেয়েছেন স্পিনার সোহাগ গাজী। দলের বাকি সদস্যরা হলেন অধিনায়ক মাশরাফি, সাকিব, মুশফিক, তামিম, নাসির, সাব্বির, সৌম্য, লিটন, রুবেল, মুস্তাফিজ ও জুবায়ের লিখন। রাত 11টার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 71-এ মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিল শুনানি শেষ। চূড়ান্ত রায় 29 জুলাই। যুক্তরাজ্যে বসে ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী বঙ্গবন্ধু পরিবারের সদস্যের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছিল তারেক রহমান, সংসদে প্রধানমন্ত্রী। ব্রাজিল থেকে আনা গম নিয়ে ষড়যন্ত্র করছে একটি বিশেষ রাজনৈতিক মহল, সংসদে খাদ্যমন্ত্রী। আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করবে সংসদীয় কমিটি। অভিজিৎকে হত্যা করেছে উগ্রবাদী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম, নিশ্চিত করল ডিবি। জড়িত 7 জনকে শনাক্ত। এবং ব্যাটিং ব্যর্থতায় টি-20 সিরিজ হারল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 2টি ওয়ানডের জন্য দল ঘোষণা, ফিরলেন মাহমুদুল্লাহ ও বিজয়। এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ে।